দেখো, মানুষ কৃতকর্মের জন্য বেঁচে থাকে, তাই তো? অনেক মানুষ অনেক কিছু করে যায়, কিন্তু তার শেষ পরিণতি কিন্তু তার শেষ কৃতকর্মের দ্বারা নির্ধারিত হয়। আমরা দেখেছি যে রামায়ণের যে ঘটনাটা যদি আমরা যাই, যে বাল্মীকি যিনি ছিলেন তিনি তো দস্যু রত্নাকর ছিলেন, কিন্তু তিনি শেষ পরিণতে কী হয়েছিল তার, যে তিনি একজন ভালো লেখক হয়ে উঠেছিলেন, তাই তো? সেই জন্য দেখো, দেশের বা জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছেন তারা বলেন যে যে হেড দ্য সিন নট দ্য সিনার, অর্থাৎ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা আজকে যে গল্পটা পড়তে যাব সেটার অন্তর্নিহিত অর্থটাও তাই, যে মানুষ পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু করতে বাধ্য হয়, সেটা তার পরিস্থিতি চাপে। হয়তো কেউ দেখি আমরা চুরি করে, কেউ স্বভাবেই চুরি করে, কেউ আবার অভাবেই চুরি করে, তাই তো? তাহলে সেই মানুষকে যদি আমরা তার সঠিক পথে আনতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে মানবতার যে বড় গুণ সেটাই কিন্তু এখানে প্রকাশ পায়। আমরা এই গল্পেও তাই দেখতে পাবো যে একজন সাধারণ চোর, সে হয়তো খেয়াল বসে বা তার ইচ্ছে পূরণ করার জন্য চুরি করতে গিয়েছিল, কিন্তু সে শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। যিনি ধরেন তিনি তাকে পুলিশের কাছে না নিয়ে গিয়ে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে কি করেছেন না, তার মাতৃসুলভ আচরণ দিয়ে সেই চোরকে, অর্থাৎ সেই বাচ্চাটিকে তিনি তার সঠিক পথে ফিরিয়ে নিয়ে এসেছেন। গল্পটির নাম হচ্ছে যে থ্যাংক ইউ ম্যাম। দেখো, আমরা থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ কথাটাই কেন ইউজ করি? কারণ আমরা আমাদের কৃতজ্ঞতার জন্য করি, অর্থাৎ কেউ আমাদের কোনো উপকার করলেন বা কিছু আমাদের ভালোর জন্য করলেন, তার প্রতি উত্তরে আমরা থ্যাংক ইউ বলি, তাই তো? ক্লাসে যেমন আমরা মাস্টারমশাই কিছু বললে আমরা থ্যাংক ইউ বলি নাকি তার প্রতি উত্তরে। তো এখানেও ঠিক সেই রকম কোনো কিছু একটা ঘটেছে যার জন্য থ্যাংক ইউ বলে কথাটি এসেছে। লেখক হলেন যে ল্যাংস্টন হিউজের, আবার অনেকের ইয়েতে হচ্ছে না হাগিজ আছে আর কি, হাগিজ অর্থাৎ হিউজ আর কি, ল্যাংস্টন হিউজ একজন বড় আমেরিকান লেখক আর কি। আমরা জানি যে আমেরিকা বা আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের কিন্তু কোনো গুরুত্ব ছিল না। আমরা যদি টিমটা দেখতে যাই, কোন টিমটা বলো তো, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার টিমে কিন্তু কোনো কৃষ্ণাঙ্গ মানুষকে খেলতে দেওয়া হতো না ক্রিকেট, মানে কালো চামড়ার মানুষ কোনো ক্রিকেট খেলতে পারবে না, ওই নিয়ম ছিল। কিন্তু পরবর্তীকালে হয়, আমরা নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি, যিনি কৃষ্ণকায় মানুষদের জন্য আন্দোলন করেছিলেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রেও ঠিক একই রকম ছিল। কারণ তুমি দেখো, বারাক ওবামার আগে কোনো রাষ্ট্রপতি, কৃষ্ণকায় রাষ্ট্রপতি তাদের পদে আসীন হতে পারেননি। বারাক ওবামা হচ্ছে একমাত্র রাষ্ট্রপতি যিনি কিন্তু কৃষ্ণকায়, মানে কৃষ্ণকায় মানে বুঝতে পারছো তো, কালো চামড়া, নিগ্রো যাকে বলা হয় নাকি। তো সেই ল্যাংস্টন হাগেসের লেখা থ্যাংক ইউ ম্যাম আমেরিকার কৃষ্ণকায় মানুষদের আত্মপরিচয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা এবং আফ্রিকার যে সমস্ত লেখক, শিল্পী বা গায়ক যে আন্দোলনটা শুরু করেছিলেন, সেই আন্দোলনকে বলা হয় কি হারলেম রেনেসাঁস। রেনেসাঁস কথাটার অর্থ জানো? নবজাগরণ, অর্থাৎ নতুন করে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল, বিপ্লব তার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়। এবং সেই হারলেম রেনেসাঁসের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থাৎ পুরোধার মানে পায়োনার যিনি ছিলেন, তিনি হচ্ছেন ল্যাংস্টন হাগিস বা হিউজ। কারণ তিনি কৃষ্ণকায় ছিলেন এবং তার নিজের জাতের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1902 সালে আমেরিকার মিসৌরি নামক স্থানে তার জন্ম হয় এবং খুব অল্প বয়সে বাবা মা মধ্যে ডিভোর্স হয়ে যায়। আর বাবা মার মধ্যে যদি ডিভোর্স হয় তাহলে দেখবে সন্তানের উপর বড় প্রভাব পড়ে।
যার বাবা মার মধ্যে মিল আছে তার সন্তান কিন্তু সুন্দর মনের মানুষ হয়। যার বাবা মার মধ্যে মিল নেই, প্রতিনিয়ত ঝগড়া হয় বা কোনো অশান্তি হয়, দেখবে সে সন্তানরা একটু খিটখিটে হয়, কারণ তারা ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তারা সেই থেকে অভ্যস্ত। বুঝে গেছে তো? তো ল্যাংস্টন হিউজের ক্ষেত্রেও তাই ঘটেছে, যে বাবা মা বিচ্ছেদ হওয়ার ফলে তার বাবা মার কাছে না থেকে তিনি তার ছিলেন কার কাছ থেকে, তার দিদিমার কাছে, মানে মার কাছে। আমরা গল্পটা পড়লে যে মহিলার চরিত্রটা আমরা পাবো, লুয়েলা বেট ওয়াশিংটন জোন্স আর কি পুরো নাম। সেই মহিলা চরিত্রটা অনেক ক্রিটিক্স বা সমালোচক মনে করেন যে ল্যাংস্টন হিউজের দিদিমার আদলে চরিত্রটা গড়ে তোলা হয়েছে, কারণ ওই মহিলার ক্রিয়াকলাপ এবং যা কিছু ক্যারেক্টারিস্টিক ল্যাংস্টন হিউজের দিদিমার চরিত্রের মধ্যে পাওয়া যায়। যাই হোক, তিনি পড়াশোনা করেছেন লন্ডনের সেন্ট্রাল হাই স্কুলে আর কি, ক্লিভল্যান্ডের আর কি। এবং সেই পড়া চলাকালীন যখন তিনি ছাত্র অবস্থা, সেই সময় তিনি একটা কবিতা লেখেন, এবং যে কবিতাটা কোথায় প্রকাশ হয়েছিল, ক্রাইসিস নামক একটা পত্রিকায় প্রকাশ হয়েছিল। তারপরের দশকে, অর্থাৎ 40-50 দশকের দিকে তিনি খুব বিখ্যাত হয়ে পড়েন, কারণ অনেক কবিতা লেখা, তার রচনা বেরিয়ে আসে। যাই হোক, তার কবিতার যে মূল বিষয়বস্তু বা তার লেখার যে মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে ব্ল্যাক ইজ বিউটিফুল, অর্থাৎ কৃষ্ণই সুন্দর, মানে কালোই সুন্দর। আমরা জানি আমাদের প্রিয় দেবতা, মানে যার রূপ আমরা 4 যুগে খুঁজি, তিনি হচ্ছেন কৃষ্ণ, তার রূপটাই তো কালো, নাকি? তো সেই কৃষ্ণই সুন্দর, এটাই হচ্ছে তার লেখার মূল ধারণা। এবং তার উপন্যাসে আমেরিকা খেটে খাওয়া কৃষ্ণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা, সেইটুকু তার কবিতায় বা তার লেখাতে চিত্রিত হয়ে আছে। তার নিজের মানুষের প্রতি ভালোবাসা, যে কেমন তিনি ভালোবাসতেন নিজের মানুষকে, নিজের জাতের মানুষকে। তার একটা কবিতা আছে মাই পিপিল বলে, যে কবিতায় তিনি উল্লেখ করেছেন যে, দেখো কবিতাটা ইংরেজিতে এরকম আছে যে, দ্য নাইট ইজ বিউটিফুল। নাইট মানে রাত হচ্ছে সুন্দর, মানে রাতকে তিনি সুন্দর, রাত মানে এখানে কালো, এই অর্থে তিনি বলেছেন দ্য নাইট ইজ বিউটিফুল সো মাই পিপিল, নাকি? মানে রাত যেমন সুন্দর ঠিক সেই রকম মানে সো দ্য ফেস অফ মাই পিপিল, সুতরাং আমাদের লোকেদের মুখটাও ঠিক সেই রকম। দ্য স্টার্স আর বিউটিফুল, নক্ষত্র হয় সুন্দর, সো দ্য আইজ অফ মাই বিউটিফুল, অর্থাৎ নক্ষত্রকে এখানে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কৃষ্ণকায় মানুষদের চোখের সঙ্গে। তুমি একটু ভালো করে দেখবে, যারা কৃষ্ণকায় হয়, একটু কালো হয় মানুষ, কিন্তু তাদের ওই কৃষ্ণকায় মানুষের চোখকে লক্ষ্য করে, মানে চোখ তাদের দৃষ্টিতে পড়ে যায়, চোখটা তাদের কাছে খুব সুন্দর লাগে, কারণ মুখটা কালো তো, চোখটা সাদা পায়ে, যার জন্য কি চোখটা সুন্দর বলে প্রতিভাত হয় আর কি। বিউটিফুল অলসো ইজ দ্য সান, অর্থাৎ সূর্যই সুন্দর। বিউটিফুল অলসো আর দ্য সোল অফ মাই পিপিল, অর্থাৎ আমাদের লোকের আত্মাও ঠিক সেই সূর্যের মতন সুন্দর। কৃষ্ণাঙ্গ মানুষের প্রতি এবং তাদের ঐতিহ্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা লেখকের লেখনীতে দারুণভাবে প্রতিফলিত হয়েছে। শহরে কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে তিনি আরও একটা সুন্দর নীতি ব্যবহার করেছেন, সেটা হচ্ছে ডিয়ালেক্ট। ডিয়ালেক্ট বলতে আমরা বুঝি আঞ্চলিক ভাষা, অর্থাৎ আমরা এই প্রশ্নটা যখন পড়বো দেখবে সেখানে কিন্তু আঞ্চলিক ভাষা ব্যবহার করে। আঞ্চলিক ভাষা মানে কি? একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে প্রচলিত ভাষা, তাই তো? ধরো আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা আঞ্চলিক ভাষা বলি, বাংলা ভাষা ঠিকভাবে বলতে পারি না, নাকি? সেটাকে আঞ্চলিক ভাষা বলা হয়। যাই হোক, লেখক নিজের মানুষদের জন্য একটা সুন্দর পৃথিবী স্বপ্ন দেখেছিলেন, এবং সেই স্বপ্নটা তিনি একটা কবিতার মাধ্যমে প্রকাশ করেছিলেন,
যে কবিতাটার নামও ছিল মাই ড্রিম, নাকি? মানে আই ড্রিম অফ এ ওয়ার্ল্ড, আমি দেখি ওই পৃথিবীর স্বপ্ন। তিনি কি বলেছিলেন সেখানে? যে আই ড্রিম এ ওয়ার্ল্ড হোয়ার ম্যান নো আদার ম্যান উইলস গড, আমি দেখি সেই পৃথিবীর স্বপ্ন যেখানে অন্য মানুষকে কি করবে না? অবহেলা করবে না। হোয়ার লাভ উইল ব্লেস আর্থ, যেখানে আশীর্বাদ ঝরে পড়বে পৃথিবীর উপরে, অ্যান্ড পিস ইটস পাথ অ্যাডন, এবং শান্তি তার পথ শোভাবর্ধন করবে। অর্থাৎ তিনি এমন পৃথিবীর স্বপ্ন দেখতে থাকেন যেখানে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষকে ভালোবাসবে, তবেই তো পৃথিবীতে শান্তির বা আশীর্বাদের বসুধারা ঝরে পড়তে পারে। তো যাই হোক, এই যে মূল বিষয়বস্তুটা আমি বলি এবারে, থ্যাংক ইউ ম্যামের বিষয়বস্তু হচ্ছে, মানে ইট ইজ এ স্টোরি অফ হার্ট টাচিং কাইন্ডনেস অ্যান্ড ট্রাস্ট। অর্থাৎ এটা এমন একটা গল্প যেটা কিন্তু হৃদয় স্পর্শকারী, বিশ্বাস দয়ার গল্প। আমরা যখন আলোচনা করবো দেখব যে বিশ্বাস কেন বললাম, দয়া কেন বললাম। এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল স্টোরি, ইট ইজ এ স্টোরি অফ ক্লাসিক্যাল উইথ রিচ থিম, অর্থাৎ উচ্চমানের একটা গল্প যাতে কিন্তু উন্নত মানের বিষয়বস্তু আছে। গল্পটি দ্য স্টোরি টেলস আস অ্যাবাউট এ ওম্যান who work in a hotel beauty shop and who express her kindness to the boys who tried to snatch her purse. Instead of taking the boy to the police station, the woman took the boy to her own home and gave her affection and motherly affection, give him foods prepared by own hand, and also give him $10 to buy blue Swedish shoe. The boy get a chance to escape from the house, but he did not, because he did not to be mistrusted to the woman. So the boy expressed her gratitude to the woman saying thank you ma'am. অর্থাৎ এটা একটা দুটো চরিত্রে গল্প। এটি যে স্টোরি অফ টু ক্যারেক্টার্স, এ ওল্ড এজ ওম্যান নেমড Luella Bates Washington Jones, who worked in a hotel beauty shop and returned from her works late night. অর্থাৎ এটা হচ্ছে একটা দুটো চরিত্রে গল্প। একজন হচ্ছেন বয়স্ক মহিলা, যিনি তার ওয়ার্ক প্লেস থেকে ফিরে আসছেন গভীর রাতে, রাত প্রায় 11টা। ঠিক তখনই a boy named Roger came and tried to snatch the purse of the lady. ওই রোজার নামে বালকটি মহিলাটির পেছনে আস্তে আস্তে কী করলো, তার পার্সটা ছিনিয়ে নিতে চাইল। বাট দ্য পার্স ওয়াজ ভেরি হেভি বিকজ দেয়ার ওয়াজ এভরিথিং এক্সেপ্ট হামার অ্যান্ড নেল। মানে পার্সটা খুব ভারী, ওই পেরেক এবং হাতুড়ি ছাড়া সবই ছিল ওর মধ্যে। মানে আমরা দেখি না অনেক মহিলা বা মেয়ে পার্সের মধ্যে সব নিয়ে যায়, আয়না থেকে সব কিছু থাকে ওর মধ্যে, বুঝতে পারলে তো? সময় পেলে একটু মুখে পালিশ করে নিল, কে করে নিল, নাকি? যাই হোক, দ্য বয় গিভ এ পুল, বালকটি টান দিল। দ্য স্ট্রেপ ইজ ব্রোকেন, ফিতেটা ছিঁড়ে গেল। বাট দ্য ব্যালেন্স of the bag and the boy, মানে বালকটির ব্যালেন্স এবং
ব্যাগের ব্যালেন্স, অর্থাৎ বালকটি ধর তুই একটা, আমরা ফুটবল খেলা দেখেছি তো, দেখবি অনেকে হয়তো মারতে গেছে, বলটা আসছে, সে মারতে গেছে লাথি দিয়ে, কিন্তু কোনো ক্রমে বলটা ফসকে গেছে পা থেকে, কি হয় বলতো তার পায়ে? হাঁটুতে কিন্তু মোচড় লেগে যায়। বালকটি ঠিক সেই রকম, পার্সটা টেনেছিল, ভেবেছিল পার্সে এইরকম ওয়েট হবে, কিন্তু ওয়েটটা অনেক বেশি, যার জন্য কী হয়েছে, তার নিজের ব্যালেন্স এবং পার্সের ব্যালেন্স ওটা যখন কম্বাইন্ড হয়ে গেছে, তখন কিন্তু বালকটি কী হয়েছে, ডিসব্যালেন্স হয়ে গেছে অ্যান্ড ফেলড ইন দ্য সাইড ওয়াক, এবং সাইড ওয়াকে পড়ে গেছে। বুঝা গেছে? আর মহিলাটি, দ্য ওমেন টার্ন টু হিম অ্যান্ড কিকড, মহিলাটি তার দিকে ফিরে তাকে লাথি মারল। বুঝা গেছে? এবং তার ওই কোমরের কাছে জিন্স সিটার ধরে টান মেরে তাকে বললেন যে আমার ব্যাগটা তুলে দাও, নাকি? ব্যাগটা তুলে দিলেন এবং তাকে এমনভাবে ধরলো মহিলা এবং এমনভাবে ঝাঁকুনি দিতে লাগলো যে তার দাঁত কিন্তু কাঁপতে লাগলো, এতটা জোরে ঝাঁকুনি, কারণ ওই দ্য ওমেন ইজ ভেরি লার্জ। যখন পড়বো আমি দেখবো মহিলাটি কিন্তু খুব বড় আকৃতির মহিলা। যাই হোক, দ্য বয় এক্সপ্রেসড হিজ সরো, বালকটি তার দুঃখ প্রকাশ করলো মহিলার কাছে, বাট দ্য ওমেন ডিড নট হেয়ার টু হিম, কিন্তু মহিলাটি তার কোনো কথা শুনলেন না। হি ড্র্যাগড হিম, তিনি তাকে টানতে লাগলেন অ্যান্ড টুক হিম টু হার হাউস, তার বাড়িতে নিয়ে গেলেন। When they reached the home, the woman asked the boy to wash his face because his face was very dirty. যখন বাড়িতে পৌঁছালেন তখন মহিলা তাকে বললেন যে তুমি তোমার মুখটা ধোও, কারণ তোমার মুখটা খুবই নোংরা। and came to know that there was none to his home, তার বাড়িতে কেউ নেই, to give him food, to look after him. So the woman prepared for him food, মহিলাটি তার জন্য খাবার তৈরি করলেন। অ্যান্ড ডিউরিং দিস পিরিয়ড, ওই সময়ের মধ্যে দ্য ওমেন asked him about various things and also expressed his past time and his childhood, অর্থাৎ তিনি তার শৈশবকালের কথাও ছেলেটির কাছে বলেছেন, এবং তিনি বলেছেন যে সে যেমন আজকে চুরি করেছে, তো সেও সেরকম কোনো কিছু করেছিলেন যেটা তিনি এখন বলতে পারবেন না। যাই হোক, ছেলেটি কিন্তু সুযোগ পেয়েছিল পালিয়ে যাওয়ার, কারণ সে তো একাকী বসেছিল সোফার উপরে, কিন্তু ছেলেটি পালিয়ে যায়নি। কারণ কি বলেছি যে দ্য বয় ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্ট, বালকটি অবিশ্বাসী হতে চায়নি টু দ্য ওম্যান, মহিলাটির কাছে। তো যাই হোক, শেষ পর্যন্ত মহিলাটি তাকে কি করেছেন, ছেলেটির একটা ইচ্ছা ছিল যে তাকে যখন মহিলাটি জিজ্ঞেস করেন যে তুমি কেন চুরি করলে, না আমি ব্লু সুইটি শু কিনবো বলে, তো একটা ইচ্ছে ছিল যে নীল রঙের জুতো কিনবে আর কি। তো মহিলাটি তাকে কি করেছিলেন যে $10 দিয়েছিলেন, $10, এবং তাকে উপদেশ দিয়েছিলেন যে বিহেভ ইয়োর সেলফ, মানে নিজের মতন ভদ্রভাবে আচরণ করো। কারণ কি, অসৎ উপায়ে যদি তুমি কিছু অর্জন করো তাহলে সেটা কিন্তু ভালো হবে না, কারণ তুমি যদি অসৎ উপায়ে জুতো কেনার জন্য পয়সা আনতে, তাহলে তোমার গোড়ালে হয়তো ফসকা পড়ে যেত। তো যাই হোক, বালকটি দেখলো যে মহিলাকে ব্যাগ সে চুরি করবে বলে ভেবেছিল, মানে ইচ্ছে নিয়েছিল, সেই মহিলা তার প্রতি ভালো আচরণ করছে, সেই জন্য সে ভাবলো যে এই মহিলার প্রতি কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর এই জন্য সে শুধু থ্যাংক ইউ ম্যাম নয়, আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু এই থ্যাংক ইউ ম্যাম বলার আগেই, মানে এইটুকু প্রকাশ করেছে ছেলেটা, তার আগেই মহিলাটি দরজা বন্ধ করে দিয়েছিল। সেই জন্য এইটুকুই আছে, থ্যাংক ইউ ম্যাম। বুঝা গেছে এবারে? হ্যাঁ।